প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 262 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই যে আজকে আমার জন্মদিন। জানি এটা শুনে তোমরা অনেকেই কমেন্ট করবে, আমাকে ভালো ভালো মেসেজ পাঠাবে। সত্যি সেগুলো কিন্তু আমার কাছে কোনো গিফটের থেকে কম কিছু নয়, কেননা প্রেতপক্ষ আমার জীবনে একটা সব থেকে বড় গিফট। আমি প্রেতপক্ষের মাধ্যমে এতগুলো মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পারি, এরকমটা যে করতে পারবো সেটা কোনোদিন ভাবিনি। আমি একজন চাকরিজীবী মানুষ, আর আমি চাকরি এবং দৈনন্দিন বাড়ির যা কাজকর্ম থাকে তারপরে এই প্রেতপক্ষ চ্যানেলটাকে চালাই। আমি নিজেই এডিট করি, নিজেই থাম্বনেল বানাই, নিজেই সাউন্ড দিই, সবকিছু আমি নিজেই করি এবং খুব আনন্দ সহকারে করি তোমাদের থেকে দুটো ভালো কথা শোনার জন্যে আর তোমাদেরকে এন্টারটেইন করার জন্যে। আজকে আমার এই জন্মদিনের দিনে তোমাদের কাছে একটা জিনিসই চাইবো, তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও, আমার পাশে থেকো। আর প্রেতপক্ষ চ্যানেলকে শুধু আমি একা পারবো না, তোমরা সকলে মিলে আরো বড় করে তোলো। আজকের এপিসোডে থাকবে 3টে ঘটনা। দুটো ঘটনা আমি পড়ে শোনাবো। প্রথম ঘটনা যার থাকবে তার নাম হচ্ছে সানা ব্যানার্জি। সানা মেদিনীপুরে থাকে আর কলকাতায় সে চাকরিরত। দ্বিতীয় ঘটনা থাকবে, আমাদেরকে ভয়েস করে পাঠিয়েছে পারমিতা দি। পারমিতা দি আমাদেরকে আগেও ঘটনা পাঠিয়েছে। তোমরা যারা পারমিতাদির ঘটনা শুনেছো আগে, তোমরা নিশ্চয়ই রিলেট করতে পারবে। ভবানীপুরের ভৌতিক ঘরের কথা কি মনে পড়লো? যাই হোক, যদি মনে না পড়ে তোমরা চেক আউট করে দেখে নিতে পারো। আর পারমিতাদি এর আগেও একটা ঘটনা রেকর্ড করে পাঠিয়েছে, সেটাও তোমাদের ভালো লেগেছিল। আশা করি আজকেরটাও ভালো লাগবে। আর 3 নম্বর ঘটনা থাকবে শ্রেয়া চ্যাটার্জির। শ্রেয়া বারাসাতে থাকে, তার নিজের সাথেই ঘটে যাওয়া কিছু ঘটনা সে আমাদেরকে লিখে পাঠিয়েছে। এপিসোডের শেষে থাকবে একটা ভিডিও সেগমেন্ট, সেটাও তোমরা চেক আউট করতে ভুলো না। তাই আর দেরি করে লাভ নেই, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 262 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। ঘটনাটা সানা যেরকম লিখে পাঠিয়েছে সেরকমই পড়ছি। আমার বাড়ি মেদিনীপুর শহরে, কিন্তু কাজের জন্য আমি কলকাতায় থাকতাম, এয়ারপোর্টের 1 নম্বর গেটের সামনে। কারণ কাজটা আমি এয়ারপোর্টেই করতাম, তাই যাতায়াতের সুবিধা হতো। তখন সালটা 2018। যখন সেখানে থাকতে গেলাম, অবশ্যই ভাড়া বাড়ি। মোট 3টে রুম ছিল আর সব রুমে 2 জন করে থাকতাম আমরা। আমার সাথে নেহা বলে একজন থাকতো, ওর বাড়ি রাঁচিতে। পাশের রুমে পূজাদি আর রঞ্জিতাদি থাকতো। ওদের সাথে আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু ওদের দেখতাম নেহাকে একটু এড়িয়ে চলতে, আর আমাকেও ওরা নেহাকে এড়িয়েই চলতে বলতো। কিন্তু কেন সেটা কোনোদিন বুঝতে পারিনি। আর নেহা খুব একটা কথা বলতো না, কেমন একটা নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকতো। পূজাদিরা বারবার বলতো সাবধানে থাকতে এই নেহার সাথে। এখানে বলে রাখি যে আমি আর নেহা যে রুমটাতে থাকতাম, সেই রুমটায় একটা কেমন অদ্ভুত গা ছমছমে ভাব ছিল। আমার 10 দিন নাইট ডিউটি থাকায় সেরকম ভাবে কিছু বুঝতে পারিনি, কিন্তু সেই দিন লাস্ট নাইট ডিউটি করার পর প্রথম ডে ডিউটি করে যখন রুমে আসলাম, তখন সন্ধ্যা হয়ে গেছে। রুমে ঢুকেই যেন কেমন একটা লাগলো, কিন্তু বেশ ক্লান্ত থাকায় অত গ্রাহ্য না করে খেয়ে শুয়ে পড়লাম। তখন রাত 2টো কি 3টে হবে। ঘুমের মধ্যেই কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। মনে হলো কেউ আমাকে গভীরভাবে দেখছে। ধরফড়িয়ে উঠে বসে দেখলাম নেহা তখনও জেগে, কেমন যেন চুল ছেড়ে বসে কার সঙ্গে যেন কথা বলছে। আমি ডাকতে এমন ভাবে তাকালো যেন অনেক ভুল কিছু করে ফেলেছি। তার সেই বিকট চাহনি দেখে আমার মুখ থেকে অজান্তেই সরি বেরিয়ে এলো। আমি তাকে সরি বলে আবার শুয়ে পড়লাম। প্রচন্ড ক্লান্ত থাকার কারণে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। পরের দিনটা আমার অফ ছিল। সারাদিন একটু বাইরে ঘোরাঘুরি করলাম, আর রাতে যখন রুমে গিয়ে পৌঁছালাম তখন মাথাটা গেল গরম হয়ে। আমার সব জিনিস চারিদিকে ছড়িয়ে আছে। আমার একটা কালী মায়ের মূর্তি ছিল, সেটাকেও কেউ ভেঙে দিয়েছে। নেহার সেদিন নাইট ডিউটি থাকায় ওর সাথে দেখা হলো না। তারপর আমি পাশের রুমে দিদিকে ডাকলাম একটু সাহায্য করার জন্যে, কিন্তু দিদি কেমন একটা ভয় পেয়েছেন মনে হলো।
দিদি আমাকে বলল, আমি কি নেহার মধ্যে কিছু দেখেছি? আমি এই প্রশ্নের উত্তরে আগের দিন রাতের কথা বললাম। দিদি সব শুনে বলল, রুম পাল্টে ফেল, এক্ষুনি ওই রুম পাল্টা। দিদি আমাকে বারবার রুম পাল্টাতে বলছিল, কিন্তু এত ভালো রুমটা পাল্টাতে চাইলাম না। সব ঠিক করে শুয়ে পড়লাম। সেদিন তেমন কিছু আর ঘটল না। পরের দিন যখন নেহা আসলো, ওকে জিজ্ঞাসা করায় বলল ও কিছুই জানে না। আমার জিনিসপত্র কে লণ্ডভণ্ড করেছে ও বলতে পারল না। আমার ডিউটি থাকায় আমি আর কিছু বললাম না, কিন্তু মনে একটা কেমন খচখচ ভাব থেকে গেল। তারপর সেদিন অফিসে গিয়ে কি মনে হতে মাকে সব কথা বললাম। মা বলল কালী মাকে লাল জবা দিয়ে পুজো করতে। সেই দিন রুমে এসে স্নান করে লাল জবা দিয়ে মা কালীকে পুজো করলাম। আর যখন আমি পুজো করছি, নেহা দেখলাম ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। আমি ভাবলাম হয়তো কাজে গেল। তারপর পুজো শেষ হতে নেহা কেমন একটা হিস হিসে গলায় বলল, এইসব এখানে চলবে না, এইসব পুজো আচ্ছা এখানে করবি না। আমি ওর গলা শুনে ভয় পেয়ে গেলাম। ওকে কিছু না উত্তর দিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। রাতের বেলায় ঘুমের মধ্যে কেমন যেন একটা কষ্ট হতে লাগলো। একটু সম্বিত আসতে বুঝতে পারলাম যে কেউ যেন আমার গলা টিপে রেখেছে। কষ্ট করে চোখ খুলে দেখলাম নেহা আমার গলা টিপে আমার বুকের ওপর বসে রয়েছে। ওর পুরো চোখ কালো আর ভারী একটা গলায় সে বলল, আমাদের একা ছেড়ে এখান থেকে চলে যা। আমার তো ভয় প্রাণ যায় যায় অবস্থা। আমি পাশে তাকাতে দেখলাম আমার মা কালীর পায়ের কাছে লাল জবা ফুলটা রাখা রয়েছে। আমি সেটাকে হাত বাড়িয়ে ওর মাথায় ঠেকিয়ে দিতেই ছিটকে ও রুম থেকে বাইরে বেরিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে ছুটে গিয়ে পাশের ঘর থেকে পূজাদি আর রঞ্জিতাদিকে ডাকলাম। তারপর সবাই মিলে নেহাকে ঘরে শুইয়ে দিই। তারপর সেই দিন রাতে নেহার ঘরে শোবার সাহস আর আমার ছিল না, তাই দিদিদের সাথে তাদের ঘরেই শুতে গেলাম। তারপর ওদের সব কথা খুলে বলতে ওরা বলল নেহার ওপর একটা জিন ভর করে। এই ঘটনা নাকি আমার আসার আগে থেকেই ঘটছে, আর আমি যেহেতু পুজো করি তাই সব রাগ আমার ওপর এসে পড়ে। পরের দিনই আমি সেই রুম পাল্টে দিই, আর কয়েকদিন পর আমি অন্য ভাড়া বাড়ি নিয়ে সেই অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যাই। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা। মানে যখন ঘটনাটা পড়ছিলাম আমার লোম খাড়া হয়ে যাচ্ছিল। দারুণ একটা ঘটনা সানা আমাদেরকে পাঠিয়েছে। তবে আন্দাজ করতে পারছি যে সানার সাথে ঘটে যাওয়া ঘটনা সে কিরকম উপলব্ধি করেছিল, কেননা তার সাথেই তো ঘটেছিল ঘটনাটা। ভয়াবহ ভয়াবহ ঘটনা। তাহলে চলে যাব এবার পারমিতা দির ঘটনায়। পারমিতা দি আমাদেরকে ভয়েস করে ঘটনা পাঠিয়েছে। দেখি পারমিতা দি আমাদেরকে কি ঘটনা শোনায়। রাজ, আমি পারমিতা। তোমার প্রেতপক্ষ থেকে আমি যে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, আমার লাইফ ধন্য হয়ে গেছে। আজ তোমাকে আমি একটা ঘটনা বলবো যেটা সাথে আমি একদম ডাইরেক্টলি ইনভলভড। আমি মামার বাড়ি থেকে বড় হয়েছি বাপির সাথে। বাপি হলো আমার মাস্তুতো দাদা। একটা অদ্ভুত ব্যাপার ছিল, আমার জন্মদিন আর বাপির জন্মদিন একদিনের ফারাক। তখনকার দিনে তো এত কেক কাটার প্রচলন ছিল না, এত কেকের দোকানও ছিল না। তো আমাদের সময় একটা কোম্পানি ছিল জলযোগ বলে, ওখান থেকে বড় সাইজের কেক আসতো, এবং সেই কেকটার উপরের কোটিংটা ছিল একদম চিনি দিয়ে ভর্তি, পিঙ্ক রঙের কিংবা অরেঞ্জ রঙের হতো। ওরকম একটা কেক আনা হতো আমার আর বাপির জন্মদিনের জন্য। একটাই কেক। মাঝরাতে 12টার সময় আমি আর বাপি ওই কেকটা কাটতাম। এরকম ভাবে আমরা ভাই বোন বড় হয়েছি। বাপি ছিল আমার বড় মাসির ছেলে, আর আমার মা ছিল মেজ। তারপরের মামাদের মাসিদের তখনও বিয়ে হয়নি। ওই জন্য বলতেই পারো একরকম আমি আর বাপি দুজনেই কিন্তু ছোটবেলায় রাজ করতাম। এরপরে আসে 1988 মে মাসের 12 তারিখ। সেদিন সকালবেলায় বাপি থাকতো রানীগঞ্জে, আমি কলকাতায়।
সেদিন সকালবেলায় একটা খবর আসলো বাপিদের পাড়াতে যে একজন বয়স্ক মহিলা, এল্ডারলি লেডি, উনি মারা গেছেন। তখন কি করলো, পাড়ার ছেলেরা 7 জন বন্ধু, বাপিরা আর আরো সব লোকেরা ওনার ডেড বডিটা নিয়ে পোড়াবার জন্য ইনিশিয়েটিভ নিয়ে চললো সবাই। রানীগঞ্জের যেখানে তখন পোড়ানো হতো, দামোদর নদীর পাশে একদম খোলা জায়গায় কাঠ দিয়ে ওনাদেরকে পোড়ানো হতো। সেই রকম সকালবেলায় সবাই বেরিয়ে গেল, দুপুর বেলার মধ্যে পুরনো টুরনো হয়ে গেল। এবার বাপিরা, যে অল্প বয়সী ছেলেরা, ওদের একটা গ্রুপ ছিল 7 জন। তো ওরা তখন ওদের বড়দেরকে বললো যে আমরা আগে স্নান করে আসি, তারপরে তোমরা যাবে স্নান করতে। বললো ঠিক আছে যাও। এবার বাপিরা কি করলো, ওই 7 জন বন্ধু হই হই করে দামোদরে স্নান করতে গেল। এবার বাপি কিন্তু সাঁতার জানে না, ওই জন্য বাপি পাড়ের মধ্যে দাঁড়িয়েছিল। ও কিন্তু ফার্স্ট রাউন্ডে নামেনি জলে। কেশব, ওদের ভেতরে একজন ছেলে, সে নামলো জলে। সে কিন্তু ভালো সাঁতার জানে। সে হঠাৎ দেখছে সে হাত দুটো ওপরে উঠিয়ে কিছু একটা হেল্প চাইছে। এবারে সবাই উঁকি মারতে গেল। ও কি করলো, বাপির পাটা সামনে পেয়েছিল, বাপির পাটা ধরে টান মারলো। কেউ জানতো না যে ওখানে চোরাবালি ছিল। ওরা দুজনে চোরাবালির মধ্যে ডুবে গেল নিমেষের মধ্যে। তারপরে চিৎকার চেঁচামেচি, লোকজনকে গ্যাদার করা, লোকজন, ডুবুরিরা আসলো। অনেকক্ষণ সময় চলে গেল, 2-3 ঘন্টা এইসব সময় চলে গেল। তারপরে দুজনকে তোলা হলো, দুজনেই মারা গেছে। একজনকে পোড়াতে গিয়ে দুজন তরতাজা প্রাণ চলে গেল। রাত্রিবেলায় আমরা খবর পেলাম, বাবা সকালবেলায় আমাদেরকে নিয়ে বাপির কাজ টাজ হলো। ওই চ্যাপ্টারটা ওখানেই ক্লোজ হয়ে গেল। সেই বছরই বাপি কিন্তু ক্লাস 12 দিচ্ছিল আর আমি দিচ্ছিলাম ক্লাস 10। তো বাপির না স্মৃতিগুলো আমি কিছুতে মেনে নিতে পারছিলাম না যে বাপি নেই পৃথিবীতে। এরপরে ওই বছরই পুজোর সময় আমি স্কুলের তরফ থেকে ঘুরতে গেলাম। আমরা 25 থেকে 30 জন মেয়ে ঘুরতে গেলাম স্কুলের তরফ থেকে। সিনিয়র্সরা ছিল, ট্রাভেল এজেন্সির লোকেরা ছিল, টিচার্সরা ছিল। এবারে একটা ঘটনা, খুব পজিটিভ ভাইব বলতে পারো। বাপির প্রেজেন্সটা আমাকে সব সময় জানাতো একটা সময়। এবারে একটা ছোট নদী, যেখানে বেড়াতে গেছি সেখানে একটা ছোট নদী, অল্প একটু জল, গোড়ালি অব্দি জল বয়ে যাচ্ছে। আর আমরা কি করলাম, এই নদীটার উপরে হাসতে খেলতে হি হি করতে করতে এপার থেকে ওপারে চলে গেছি। নদীটা মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে। টিচার্সরা এদিকে দাঁড়িয়ে আছে, লোকজনও দাঁড়িয়ে আছে। আমরা ধরো 12-14 জন এপার থেকে ওপারে গেছি। বেশ 8 ঘন্টা পর একজন আমাদেরকে বলল, এপারে তাড়াতাড়ি চলে আসো, নদীর জলটা বাড়ছে। ওরা বুঝতে পেরেছিল। তো সবাই হই হই করে ছুটে ছুটে আসতে এসে সবাই পার হয়ে গেল। আর আমি না পার হতে পারিনি, আমি একটু নাদুস নুদুস ছিলাম, তো সেজন্য পার হতে পারিনি। এবারে দেখছি কি বলতো, মুহূর্তের মধ্যে ওই নদীর জলটা যেটা গোড়ালি অব্দি ছিল সেটা না বেরিয়ে যাচ্ছে। আর আমি কিছুতেই পার হতে পারছি না। যেই পার হতে যাচ্ছি আমার পা স্লিপ পড়ে যাচ্ছে, আর সবাই হই 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 করে উঠছে। কিন্তু কেউ এমন নেই যে ওপার থেকে আমার হাতটা ধরে এসে পার করে দিয়েছে। এবার না অনেকক্ষণ বাদে, প্রায় ধরো 5-7 মিনিট আমি ওখানে ওই রকম ভাবেই আমি নদীর জলের মধ্যে পার হওয়ার চেষ্টা করছি, কিন্তু পা স্লিপ করে যাচ্ছে। তো আমি না তখন খুব জোরে কেঁদে ফেলেছি। কেঁদে শুধু আমি এটাই বলেছি, বাপি রে, আমি তোর কাছে মনে হয় চলে যাব আজকে, কারণ তুইও জলে ডুবে গেছিলি, আমিও আজকে জলের মধ্যে পড়েছি, আমাকে রক্ষা কর করে আমি খুব কান্নাকাটি আরম্ভ করে দিয়েছি। তখন কোনো একটা পজিটিভ এনার্জি আমার হাতটা ধরে, তখন কিন্তু জল অলরেডি হাঁটুর উপরে উঠে গেছে, হাতটা ধরে আমাকে পার করে দিয়েছিল। ওই 1-2 সেকেন্ডের জন্য আমি কিন্তু ফিল করেছিলাম কেউ আমার হাত ধরে আমাকে পার করে দিল। তো এটাই একটা এক্সপিরিয়েন্স তোমাদের সবার সাথে আমি শেয়ার করলাম। বাপির প্রেজেন্স আমি আমার লাইফে আরো 2-3 বার পেয়েছি। তোমরা যদি পছন্দ করো আমি এর পরেরটা তোমাদেরকে পাঠাবো। থ্যাংক ইউ অল, রাখছি আজকে, গুড নাইট। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। তাহলে পারমিতাদির ঘটনা শুনে নিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ@gmail.com-এ। ঘটনা পাঠাতে পারো আমাদের
প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে, যারা ফেসবুক স্যাভি তাদের জন্য বলছি। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনার টেক্সট বা ভয়েস করেও পাঠিয়ে দিতে পারো। তবে যারা ভয়েস করে ঘটনা পাঠাবে তাদেরকে বলে রাখি যে যখন ভয়েসে ঘটনা রেকর্ড করবে একটা জিনিস দেখে নেবে যে পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ যেন না হয়। আমরা অনেকদিন আগে এরকম ভয়েস মেসেজে ঘটনা শোনাতাম, তারপরে বন্ধ করে দিয়েছিলাম, কেননা যে ঘটনাগুলো আসছিল তার পেছনে প্রচুর নয়েজ। আর ব্যাপারটা হচ্ছে কি, ভৌতিক ঘটনা, সাসপেন্স, থ্রিলার, এর মধ্যে যদি আনওয়ান্টেড নয়েজ যদি চলে আসে না, তাহলে ঘটনার মজাটাই চলে যায়। তাই তোমরা একটু ফাঁকা জায়গায়, যেখানে কোনো শব্দ নেই, সেরকম একটা জায়গায় ঘটনা রেকর্ড করে পাঠাবে। আর অবশ্যই ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও, কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে। আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। তাহলে চলে যাব আজকের তৃতীয় এবং শেষ ঘটনায়। ঘটনা পাঠিয়েছে শ্রেয়া চ্যাটার্জি। শ্রেয়া আমাকে লিখেছে, দাদা আমি শ্রেয়া চ্যাটার্জি, আমি বারাসাতে থাকি। আজকে আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা তোমাকে বলি। জানি না অতটা ভৌতিক হবে কিনা, কিন্তু আমি যেটা অনুভব করেছি সেটাই লিখছি। শুরু করছি ঘটনা। আমাদের পরিবার থেকে প্রত্যেক বছরেই আমরা একটা করে ট্রিপ করি, মানে বেড়াতে যাই। তাই সেই বছরও সেটার অনর্থ হয়নি। আমরা গিয়েছিলাম সিক্কিম, কালিম্পংয়ের দিকে। প্রথম দিন যেদিন গেলাম সেদিন ওই লোকালিটির মানুষদের থেকে কিছু ভৌতিক ঘটনা শুনেছিলাম। জায়গাটা ছিল কালিম্পংয়ের একটা জায়গা। স্থানীয় বাসিন্দাদের থেকে জানতে পারি যে এই এলাকায় রাতে নাকি কারোর কান্নার আওয়াজ, নুপুরের আওয়াজ, কারোর চিৎকার, আর্তনাদ ইত্যাদি শোনা যায়। আমরা এই কথা বিশ্বাস না করে নর্মালি ইয়ার্কির ছলেই নিই। তারপর দুদিন ট্রিপ ভালোই কাটছিল, কিন্তু 3 নম্বর দিন আমরা কিছু দেখতে পেয়েছিলাম। আমরা সেদিন পাহাড়ের অনেকটাই উঁচুতে যাব, তাই বেরোতে একটু দেরি হয়ে যায়। আমরা পাহাড়ের অনেকটা উঁচুতে যাই। তারপর যেই জায়গাটায় গিয়ে আমরা পৌঁছাই, আমরা সেইখানে জঙ্গলের ভেতর থেকে একটা নুপুরের আওয়াজ শুনতে পাই। কেউ যেন পায়ে নুপুর পরে ছম ছম শব্দে হেঁটে বেড়াচ্ছে। আর সেই শব্দ কোথা থেকে আসছে তার অনুসন্ধান না করে সঙ্গে সঙ্গে নিচে নেমে আসি। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমাদের গাড়ি যত হোটেলের দিকে আসছিল, আমার কানে যেন সেই নুপুরের আওয়াজ ক্রমাগত বেজে যাচ্ছে। মনে হচ্ছে সেই আওয়াজ আমাদের সাথেই পাহাড় থেকে নেমে আসছে। আমরা অনেকবার পেছনের দিকে এদিক ওদিক দেখি, কিন্তু কিছুই দেখতে পাই না। এদিকে সন্ধে হয়ে গেছে, আমরা কেউ টর্চও নিইনি। যাওয়া দুজন ফোন নিয়ে গিয়েছিলাম, চার্জ একদম শেষ। হোটেলে প্রায় পৌঁছেই গেছি। পাহাড় থেকে অনেকটাই নেমে এসছি। নিচে নেমে আসার পর আমাদের একটা ব্রিজ পার হতে হয়। আমরা যখন সেই ব্রিজটা পার হচ্ছি, তখনই আমাদের মনে হলো আস্তে আস্তে সেই নুপুরের আওয়াজটা কমে গেল। আমরা যেন একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। কিন্তু একটু ধাতস্থ হতে না হতেই আমাদের চোখ গিয়ে পড়ে ব্রিজের অন্য প্রান্তে। আমরা দেখি একটা সাদা অবয়ব ব্রিজের অন্য পাশে দাঁড়িয়ে রয়েছে। বুঝতে বাকি থাকলো না যে সেটা একটা মেয়ে। সাদা রঙের শাড়ি পরে তার চুল খুলে চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে। কিন্তু এই রাতে এরকম ব্রিজের ওপর দাঁড়িয়ে কোন মেয়ে দাঁড়িয়ে চুল আঁচড়াবে? আমার যেন মনে হলো আমার হৃৎপিণ্ডটা কিছুক্ষণের জন্যে স্পন্দন করা বন্ধ করে দিয়েছে। তার কারণ হঠাৎ করেই সেই মেয়েটিকে দেখি সামনে থেকে অদৃশ্য হয়ে আমাদের গাড়ির একেবারে সামনে চলে এসছে। কি বিভৎস মুখ! আমাদের ড্রাইভার আমাদেরকে বলে ওইদিকে না তাকাতে, আর সে আস্তে আস্তে গাড়ি এগিয়ে দেয়। আর আমরা যত এগোচ্ছি মহিলাটা তত ব্রিজের ধারে চলে যাচ্ছে। আমরা যখন ব্রিজের অন্য প্রান্তে চলে গেছি, যেখানে মেয়েটি প্রথমবার দাঁড়িয়েছিল, আমরা পেছন দিকে ঘুরে দেখলাম মেয়েটা ব্রিজের রেলিং এর ওপর উঠে সেখান থেকে ঝাঁপ মারল। ড্রাইভার সঙ্গে সঙ্গে আমাদেরকে বলল, আপনারা পেছনে তাকাবেন না, আপনারা সামনে তাকান। অত ঠান্ডার মধ্যেও আমাদের 3 জনের ঘাম ছুটে গেছে। আমাদের ড্রাইভার একটুও সময় নষ্ট না করে গাড়ির স্পিড বাড়িয়ে গাড়ি ছুটিয়ে দেয় হোটেলের দিকে। কিন্তু ওই বিপদ আমাদের পিছু ছাড়েনি।
হোটেলের সামনে পৌঁছাতে আমরা তাড়াতাড়ি হোটেলের মধ্যে ঢুকতে যাব। যেখানে আমাদের গাড়ি ছেড়েছে সেখান থেকে হোটেলটা কিছুটা হেঁটে যেতে হবে। অদ্ভুত ব্যাপার, সেই দিন পাহাড়ে কারেন্টটাও চলে গেছে, চারিদিক অন্ধকার। আমার ভাই হঠাৎ করে রাস্তায় হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যায়, ওর মুখ কেটে কুটে যায়। আমরা কোনো মতে ওকে নিয়ে হোটেলে ফিরি। সেদিন রাতে কিছু হলো না। পরের দিন সকালে দেখি আমার ভাইয়ের সেই পিঠে বড় বড় আঁচড়ের দাগ। এখানে বলা হয়নি আমার সেই ভাই গাড়ির একেবারে পেছনের সিটে বসেছিল, কিন্তু তাতে কি গাড়ির মধ্যে ঢুকে কি কেউ তাকে আঁচড় মারবে? সেটা কি সম্ভব? আমরা প্রচন্ড ভয় পেয়ে যাই। হোটেলের একজন বয়কে আমরা সমস্ত ঘটনাটা জানিয়েছিলাম। হোটেলের সেই বয় ড্রাইভারকে বকা দিতে ড্রাইভার বলে যেহেতু রাত হয়ে যাচ্ছিল সেই জন্য সে শর্টকাট নিয়েছিল সেই রাস্তা দিয়ে। তারপর সেই বয় আমাদেরকে আসল ঘটনাটা জানায়, সেই ঘটনার আসল রহস্য। ওই রাস্তায় একটা বাড়িতে একজন হাজব্যান্ড ওয়াইফ বাস করত, কিন্তু হাজব্যান্ড তার স্ত্রীকে খুব মারধর করত এবং রাতে তাকে বাড়ি থেকে বার করে দিয়ে অন্য মেয়েদের নিয়ে সময় কাটাতো। তারপর সেই মহিলা যখন গর্ভবতী হয় তখন সেই লোকটা তাকে বাড়ি থেকে বার করে দেয়। তখন মহিলা রাগে কষ্টে ওই ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আমরা এই ঘটনা শুনে অবাক। তবে পাহাড়ের ওপরের জঙ্গলে সেই নুপুরের আওয়াজের শব্দের রহস্য সেই বয় আমাদেরকে বলতে পারেনি। এর ঠিক 2 দিন পর আমার ভাই একটু সুস্থ হলে আমরা বাড়ির দিকে রওনা দিই। ঘটনাটা ভালো লাগলে শুনিও। আর আমার কাছের একজন আমার যে যমজ বোন শ্রেষ্ঠা চ্যাটার্জি, ওর নামটা একবার নিও। আর তুমি আমাদের ভালোবাসা নিও। তোমার সবকটা ভিডিও দারুণ লাগে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা শ্রেয়া আমাদেরকে পাঠিয়েছে। পাহাড়ের ভৌতিক ঘটনা কিন্তু একটা অদ্ভুত মাত্রা এনে দেয়। তোমরা যাই বলো না কেন, তোমাদের মধ্যে যারা ঘটনা শুনছো তাদেরকে বলছি, পাহাড়ে এরকম ভৌতিক ঘটনা যদি স্টকে থাকে অবশ্যই পাঠিও। আমার কিন্তু বেশ ভালো লাগে। অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের 3টে ঘটনার মধ্যে কোন ঘটনাটা সব থেকে বেশি ভালো লাগলো। আর অবশ্যই কমেন্ট করবে, লাইক দেবে। যারা নতুন শুনছো সাবস্ক্রাইব করে জয়েন করে যাও আমাদের পরিবারে। আর যারা পুরনো শ্রোতা তাদেরকে তো কিছু বলারই নেই, তারা একটু শেয়ার করে দিও আমাদের এই ঘটনা তোমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ যেখানে খুশি, যাতে আমাদের পরিবার আরো বড় হয়ে ওঠে। ব্যাস, আজকে আর কিছু বলার নেই। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা। নমস্কার বন্ধুরা, প্রেতপক্ষের আরেকটা ভিডিও এপিসোডে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। বেশি দেরি করছি না, কেননা ভিডিওটা একটু বড় হতে চলেছে। চলে যাচ্ছি প্রথম ভিডিও ক্লিপে। অনেক রাত হয়ে গেছে যখন পরুষ্কা নামের একটি মেয়ে তার রান্নাঘরে একটা ভিডিও রেকর্ড করে। তার ভিডিও করার উদ্দেশ্য হলো এটাই যে সে কিছুদিন আগে একটা বরফ তৈরি করার মেশিন কিনে এনেছে। সবকিছু ঠিকই ছিল, কিন্তু রাত বেরেতে সেই মেশিন থেকে একটা অদ্ভুত আওয়াজ বেরোতে থাকে। দোকানে জানালে প্রস্তুতকারক পরুষ্কাকে জানায় যে কি ধরনের শব্দ যদি একটু জানা যায় তাহলে ভালো হয়। তাই এক রাতে যখন বরফের যন্ত্রটি অস্বাভাবিক শব্দ করে, পরুষ্কার রান্নাঘরে শব্দ রেকর্ড করার জন্য চলে যায়। আর যে ভিডিওটা রেকর্ড করে ক্যামেরায় বেশ ভয়ঙ্কর কিছু ধরা পড়ে, যেটা তোমরা এবার দেখতে পাবে। যে দৃশ্যটা আমরা দেখলাম সেটা একটা হরর মুভি থেকে কিছু অংশে কম নয়। আমরা দেখলাম পরুষ্কার রান্নাঘরে হেঁটে গেল এবং সেই বরফের মেশিনের পাশে তার ভিডিও ক্যামেরায় উঠল যে একটা ছোট্ট মেয়ের অবয়ব দাঁড়িয়ে রয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই যে লাইট জ্বালানোর সাথে সাথেই সেটা অদৃশ্য হয়ে যায়। তাহলে কি এই অবয়ব কোনো অজানা অশুভ প্রেতাত্মা? আমার জানা নেই। তোমাদের যদি জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।
কেমন লাগলো প্রথম ভিডিও ক্লিপটা? পারুষ্কা নামের একটা ছোট্ট মেয়ে, সে একটা বরফের মেশিন কিনে এনেছে এবং রান্নাঘরে, এবং সেই মেশিন বিভৎস আওয়াজ করে রাত বেরেতে, এবং সে রাতে যখন রান্নাঘরে গেল সেটা দেখতে, যেটা তার ভিডিও ক্যামেরায় ধরা পড়লো সেটা তো দেখতেই পেলাম। সত্যিই অদ্ভুত। চলে যাচ্ছি দ্বিতীয় ভিডিও ক্লিপে। এই অ্যাসাইলাম প্রায় 200 বছর পুরনো, যেটা 1992 সালে বন্ধ হয়ে যায়। ডেনভার স্টেট হাসপাতাল নামে পরিচিত এই অ্যাসাইলাম, যেটা একসময় প্রায় 3000 রোগীর একসাথে চিকিৎসা করার ক্ষমতা রাখত। এখানে এমন কিছু মানসিক রোগীকে আনা হতো যারা মানসিকভাবে খুবই অসুস্থ। কিন্তু ভয়ের ব্যাপার হচ্ছে এটাই যে এখানে যে নার্সরা কাজ করতেন তারা নাকি নানান রকম ভৌতিক এবং অলৌকিক ঘটনা ঘটতে দেখেন এই হসপিটাল চত্বরে। সেই নার্সদের মধ্যে যারা বেঁচে রয়েছেন তাদের সেই আতঙ্ক আজ অবধি তারা করে বেড়ায়। অতীতের কথা বাদ দিলাম, 1992 সালে এই হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ার পর কেউ আর এই হাসপাতালের দিকে আসতো না, কেননা সবাই বলতো এই হাসপাতালটি ভুতুড়ে। তবে এই হাসপাতালে সরকারের তরফ থেকে একজন গার্ড রাখা হয়, এই হাসপাতাল যাতে অবৈধ অনুপ্রবেশকারীদের আড্ডাখানা না হয়ে যায়। একদিন রাতে সেই নিরাপত্তা প্রহরী তার নিজের কাজ করছিল এবং বেসমেন্টটি অন্বেষণ করার সময় একটা ভিডিও করেন, এবং সেই ভিডিওতে যেটা ধরা পড়ে সেটাই এবার দেখব। আমরা দেখতেই পেলাম তার ভিডিওতে একটা ছায়া মূর্তি ধরা পড়েছে। এটা কি ভূত, এটা কি প্রেত, নাকি কোনো অপছায়া সেটা সত্যিই জানা নেই। কিন্তু এই বিল্ডিং এ কিন্তু অন্য কোনো লোকের প্রবেশ করা একেবারে অসম্ভব। তাহলে এটি কে? সেই প্রশ্ন আমি তোমাদের দিকেই ছুড়ে দিচ্ছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন লাগলো দ্বিতীয় ভিডিও ক্লিপটা? মানে সত্যি একটা কথা বলতে চাই যে এই অ্যাসাইলাম বা হসপিটাল বা বিশেষ করে মেন্টাল হসপিটাল, মানে এই জড়িত কোনো যদি ঘটনা আসে না, সত্যি একটা ভৌতিক আবহের সৃষ্টি করে। হসপিটাল মানেই ওখানে কিছু একটা ভৌতিক কিছু একটা ঘটবে। যে প্রকার হসপিটাল হোক না কেন, হসপিটাল মানেই সেখানে একটা ভৌতিক কার্যকলাপের জায়গা। এটা আমাদের একটা বদ্ধপরিকর ধারণা জন্মে গেছে, এবং এটা কিন্তু ভুল নয়। অনেক জায়গাতেই অনেক হাসপাতালে অনেক রকম অলৌকিক জিনিস ঘটে যায় যার ব্যাখ্যা বিজ্ঞানের কাছেও নেই। চলে যাচ্ছি তৃতীয় ভিডিও ক্লিপে। এই ভিডিওর আসল উৎস বা কোথা থেকে এসছে সেটা অজানা, কিন্তু অত্যন্ত রহস্যময়। আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এবং সেই গাড়ির মালিক দেখতে পাচ্ছেন যে তার বাড়ির ভেতরেই, বা বলতে পারা যায় তার বাড়ির পরিধির মধ্যেই দুজন অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। মালিক তাদের গাড়ির হেডলাইটটা জ্বালিয়ে সম্ভবত তাদের ভয় দেখানোর চেষ্টা করেন, আর তারপর যেটা ঘটে যায় সেটা এবার দেখে নেব। আমরা দেখতেই পেলাম যে সেই ভদ্রলোক দুজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তিনি আলো জ্বালালেন তাদেরকে ভয় দেখানোর জন্য বা সরে যেতে বলার জন্য, তারপরে আবার আলো নেভালেন, কিন্তু আলো আবার জ্বলে ওঠার সাথে সাথে সেই দুজন অদৃশ্য হয়ে যায়। এই কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটো লোক এইভাবে কি কর্পূরের মতো উবে যেতে পারে, সেটা সত্যি রহস্যময়। কেমন লাগলো 3 নম্বর ভিডিও ক্লিপটা? ভাবো যে এরকম গাড়ির হেডলাইটে তুমি দুজনকে দেখতে পাচ্ছ, গাড়ির লাইটটা নেভালে, আবার গাড়ির লাইটটা জ্বাললে তুমি দেখছো সেখানে কেউ নেই, এবং তার বাড়ির পরিধির মধ্যেই, মানে সেখান থেকে যে উবে যাবে এরকম তো নয়, সামনেই দাঁড়িয়েছিল, হঠাৎ করে দেখছে নেই। সত্যি অদ্ভুত। চলে যাচ্ছি আমাদের চতুর্থ ভিডিও ক্লিপে। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি তার অ্যাপার্টমেন্টের ভেতরে অদ্ভুত সব শব্দ শুনে জেগে উঠেছেন। তিনি ভয় পেয়েছেন এই কারণে, কেননা সেই অ্যাপার্টমেন্টে তিনি একাই থাকেন। তিনি প্রচন্ড ভয় পেয়ে যান এবং তার ফোনটা বার করে রেকর্ড করতে থাকেন, এবং তার রেকর্ডিংটায় কি ধরা পড়ে সেটাই এবার দেখব।
আমরা দেখতেই পেলাম সেই ভদ্রলোক পায়ে হেঁটে চলার শব্দ শুনতে পেলেন এবং সেই শব্দ আসছে সেই অ্যাটিকের ওপর থেকে। তিনি ঘরের প্রতিটি কোণ পরীক্ষা করে দেখেন কিন্তু কোথাও কিছু দেখতে পান না। সত্যি যেটা ধরা পড়েছে তার ভিডিওতে সেটা সত্যিই অদ্ভুত। I've been hearing weird noises and shit. And this door has been like opening and closing. Yo, what the fuck? Yo. সেই ভদ্রলোক অ্যাটিকের দরজার সামনে গেলে সেটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, আর সেই কারণে তিনি অত্যন্ত ভয় পেয়ে যান। What was that? Yo. আর আরেকটা ব্যাপার হচ্ছে এটাই যে সেই ভদ্রলোকের কুকুর সেও কিছু একটা জিনিসের উপস্থিতি টের পায় এবং তার গতিবিধি দেখে বোঝা যায় যে সেও ভয় পেয়েছে। সত্যি তার বাড়িতে যে কি ঘটে যাচ্ছে সেটা আজও রহস্যই রয়ে গেছে। কেমন লাগলো ভিডিও ক্লিপটা? সত্যি এই ভিডিও ক্লিপটা কিন্তু গুজবাম্পস দিয়ে গেল আমাকে। মানে আমি সব সময় না নিজেকে মানে ভিকটিমের সাথে মানে ভিকটিমের জায়গায় বসিয়ে নিই আর কি, যে আমি ওই জায়গায় থাকলে আমি কি করতাম। চলে যাচ্ছি 5 নম্বর ভিডিও ক্লিপে। 2023 সালের 23শে অগস্ট জর্জ ক্লুপস এবং তার স্ত্রী সবেমাত্র রাতের খাবার তৈরি করা শেষ করেছিলেন এবং তাদের প্রিয় খাবার খেতে বসার ঘরের দিকে যাচ্ছিলেন। সেই দম্পতি একে অপরের কাছাকাছি বসে তাদের প্রিয় টিভি প্রোগ্রামটি দেখার সময় একটা অদ্ভুত কিছু ঘটে গেল। সেটাই এবার দেখে নেই। চেয়ার নিজে থেকে নড়ে চড়ে ওঠা, ভিডিও কেসটি নিজে থেকে পড়ে যাওয়া, আর ক্যামেরা নিজে থেকেই ফাঁকা জায়গায় ফোকাস করা। মোশন সেন্সর ক্যামেরা কারোর যদি মোশন সেন্স যদি না করে তাহলে সেই ক্যামেরা সেই দিকে ফোকাস করে কি করে? এই দম্পতির কাছে এই সব ঘটনার ব্যাখ্যা আজ পর্যন্ত নেই। যদি এই ভিডিওর সেকেন্ড কোনো পার্ট আসে আমি তোমাদের অবশ্যই দেখাবো। তাহলে এই ছিল আজকের এপিসোড। আশা করি তোমাদের সবকটা ভিডিও ক্লিপই ভালো লেগেছে, কিন্তু প্রত্যেকবারের মতোই অবশ্যই এটা তোমাদের জানাতে হবে যে কোন ভিডিও ক্লিপটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে, ভয় পাইয়েছে। ফিরে আসবো পরের সপ্তাহে এরকমই কিছু নতুন ভৌতিক ভিডিও ক্লিপ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।